স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। দেশে দেশে যুদ্ধ সংঘাত প্রতিরোধ এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পরামর্শ দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক এই সংস্থাটি, যাতে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থার দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার প্রেক্ষাপটে বর্তমান সরকারের সংস্কার কর্মসূচির চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। সংবিধান সংশোধন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ রাষ্ট্রের সার্বিক ব্যবস্থা ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসব উচ্চাভিলাষী সংস্কার কাজ বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। দেশ পরিচালনায় উপদেষ্টাদের অনভিজ্ঞতা, সামাজিক প্রতিবন্ধকতা ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণে অন্তরায় মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। শাসন কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় আওয়ামী লীগ সরকার এমন ব্যবস্থা গড়ে তোলে যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে দলীয় আস্থাভাজনদের নিয়োগ দেওয়া হয়, যা সংস্কার কার্যক্রমের অন্যতম প্রতিবন্ধকতা। আইসিজির প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে কঠিন হতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। আমলাতন্ত্র ও পুলিশ বিভাগে রয়ে গেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, হাসিনার আমলে প্রশাসনকে শুধু রাজনীতিকরণই করা হয়নি, এখানে দক্ষতারও ব্যাপক ঘাটতি রয়েছে। রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার ও পৃষ্ঠপোষকতার উৎস হিসেবে পুলিশকে চিহ্নিত করেছে আইসিজি। আওয়ামী লীগের সমর্থক, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের দিয়ে এ বাহিনী গড়ে তোলা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পেছনে বড় সমস্যা চিহ্নিত করেছে প্রতিবেদনে। সংবিধান সংস্কারের প্রশ্নের সামনে এসেছে বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন, এই বিতর্কটি। সরকারের ভেতরে অনেকে এবং বেশ কিছু প্রভাবশালী আইনবিদের মতে সংবিধান পুনর্লিখন সময় সাপেক্ষ, এতে রাজনৈতিক বিভক্তির আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চালুর দিকে মনোযোগ দিয়েছে, যা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর চেয়েও বেশি কিছু। এসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ব্যাপক ভূমিকা প্রয়োজন বলে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন পেরোলেও এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই এখনও পাননি কোনো সহায়তা। দিন কাটছে মানবেতর, চালিয়ে নিতে পারছেন না চিকিৎসা। বুক ভরা ব্যথা নিয়ে গণহত্যায় জড়িতদের বিচার চাইছেন সন্তানহারা বাবা মায়েরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন কিশোরগঞ্জের এই যুবক। দুই চোখেও আর ভালো দেখতে পান না। বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। 3 মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করার এরকম। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহাল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দেখ আমাদের কাছে। সরকারের কাছে চিকিৎসা নিশ্চিতের দাবি করতে করতে ক্লান্ত আরেক যুবক। এখন আর কথাই যেন বেরুচ্ছে না তার। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন আর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে 3 মাস, অথচ হাসপাতালে হাসপাতালে ভোগান্তির শেষ নেই আহতদের। বাধ্য হয়ে অনেকেই নেমেছেন রাস্তায়। এখনও কান্না যেন থামছেই না সন্তানহারাদের। রাগে ক্ষোভে অনেকে বলছেন, গণ অভ্যুত্থানই তাদের চূড়ান্ত বিজয় নয়। মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এই উত্তাপকে ধারণ করে আমাদের সামনের দিনের যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি দুর্বার গতিতে এখানে এগিয়ে নিয়ে যেতে চাইব। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। কোটি টাকা বিনিময়ে আমি আমার সন্তানদের পাবো না। আজ 3-4 মাস হয়ে গেছে আমার সন্তান আমার মা কয়ে ডাকেন। সবকিছুই ধ্বংস করে দিচ্ছে, কোনোভাবেই ভালো লাগতেছে না। কোথায় যাবো, কি করবো, কোনোভাবেই ভালো লাগতেছে না। বর্তমান যে সরকার আছে তার কাছে বিশেষ চাই। বিপ্লবের 100 দিন উপলক্ষে ঢাকা ও জেলা শহরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
সক্ষমতায় খানিকটা ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিতে আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এই কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, কেবল গুমের শিকার ব্যক্তি নয়, ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের অন্তত ১৬০০ অভিযোগ সম্প্রতি জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশনে। বিগত সরকারের সময় এ সংক্রান্ত অনেক অভিযোগ সামনে এলেও তা নিয়ে ছিল না রাষ্ট্রীয় তৎপরতা। তবে প্রেক্ষাপট পাল্টে যায় ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় গুম বিষয়ক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এর ৮ম সম্মেলন। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন প্রণয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, প্রমাণ হয়, এসব বদমাইশের পরিবারকে এখানে নিয়ে আসে, তারা নিজের চোখে দেখুক তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কি করেছে। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ক্ষতিপূরণ ও আইনি সমাধানে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া গুমের ঘটনার বিচার নিশ্চিত করতে ও আইনি সেবা দিতে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, শুধু গুমের ভুক্তভোগী নয়, আওয়ামী লীগ আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকার শুধু গুমের বিষয়ে নয়, বরং আওয়ামী লীগের আমলে নির্যাতিতদের ন্যায় বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী ২ সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণাও দেন তারা। কাকরাইলে মার্কাজ মসজিদের নিয়ম অনুযায়ী ১৪ দিন থাকবে সাদপন্থীরা আর ২৮ দিন থাকবে জোবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে সকাল থেকে মসজিদের আশপাশ এলাকায় অবস্থান নেয় তারা। সারা পৃথিবীর সকল মুসলমান একভাবে আমরা একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। ইসলাম আমাদের একটা হোক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। আমরা যে প্রত্যেকটা মুসলিম এক হোক, আর অন্য কিছু না। যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে এক দফা দাবি জানায় তারা। মাওলানা সাদ সাহেব যখন বাংলাদেশের মাটিতে আসবে, এরা সবাই যখন বসবে, তাহলে মুসলমানের যে বিভেদটা আছে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই মিটে যাবে। তো তারা যে ভুলের ভিতরে আছে, আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে তারা সেই ভুল থেকে ফিরে আসেন। আরও স্বচ্ছ হয়ে যাবে। যদি হযরত মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। সাদ সাহেবের মুখে আমরা শুনতে চাই যে সে বলছে কিনা এই ধরনের কথা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জোরালো অবস্থানে মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গেল ৫ই নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে মাওলানা জোবাইর অনুসারী আলেম ও ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালাইবা। সারা বিশ্বের তাবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ২০১৭ সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুই দলের কর্মীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেয় দুই পক্ষই। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর ৮ মাসের শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সাথে লুট করে অর্থ, স্বর্ণালংকার সহ বেশ কিছু মালামাল। শুক্রবার সকালে আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে। শিশুটির নাম জাইফা। ওই বাসায় সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সাথে নিয়ে শিশুটিকে নিয়ে চলে যায়। প্রতিবেশী ও স্বজনরা জানান, নিচতলায় 2 কক্ষের বাসায় শিশু সন্তান ও নিজের মাকে নিয়ে থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত ফারজানা আক্তার। তবে
সাইফার বাবা কয়েক মাস ধরে ওই বাসায় থাকেন নাও বলেও জানানো হয়। এদিকে সিসিটিভি ফুটেজ নেওয়ার পাশাপাশি শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনাটা ঘটছে সকাল 9টায়, এরকমই শুনতে পাচ্ছি। সকালকে এই বাসায় নাকি পেন গেস্ট আসছিল, ওর ভাষ্য মতে এটাই যে ওই নিয়ে গেছে। এই যে 25 মিনিট, এই মিনিটের মধ্যে ওনাকে বাঁচছে। দেন ওনার বাসায় বোধহয় টাকা ছিল 1.5 লাখ টাকা নিছেন, ওনার গয়না যা ছিল নিছেন। দেন লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসককে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন তার স্ত্রী। গভীর রাতে 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চুরি, ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্যে হত্যাকাণ্ড, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডি পুরাতন 15 নম্বর রোড, রাত আনুমানিক প্রায় 3টা। এ সময় যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার একেএম আব্দুর রশিদ দোতলার দরজা খুলে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এই সুযোগে মুখে মাস্ক পরিহিত 3 যুবক বারান্দার সামনে লন বেয়ে উঠে বাসায় প্রবেশ করে। পরে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে জিম্মি করে 3 যুবক। বাধা দিলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। আঘাত করা হয় তার স্ত্রীকেও। আমি এই পড়ছে বার হইলেই দেখি ওখানে সিগারেট ফুঁকতেছে, ওইখানে ভিতরে বসে কথা কইতেছে, হয়তো বার হয়ে যাইতেছে। আমি বুঝতেছি তোমরা কেন আসো, তোমরা কি এখানে থাকো? আমার ছেলে এটা তো উপরে থাকে, তখন তোমরা কি থাকো? হ্যাঁ আন্টি আমরা এখানকারই। তারপরে দেখে আমার উপর ঝাঁপাই পড়লো। চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা এগিয়ে আসলে পালিয়ে যায় 3 যুবক। গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। উনি নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন। উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট এটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায় এখান দিয়ে। সকালে ঘটনাস্থলে যায় পুলিশ, সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ। তাদের ধারণা চুরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটতে পারে। আমরা ফুটেজ সংগ্রহ করছি। আমরা সম্ভাব্য যে সময়ে তারা এখানে এসেছে সেই সময়ে ঢোকার টাইমটা, বের হওয়ার টাইমটা, সেটা ধরে আমরা আগাচ্ছি আর কি। খুব সম্ভবত হয়তো চুরির ইন্টেনশন নিয়ে এসেছিল আর কি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আব্দুর রশিদ ও সুফিয়া দম্পতি পেশায় চিকিৎসক ও যুক্তরাজ্য প্রবাসী। তাদের পরিবারের সবাই প্রবাসী। কয়েকদিন আগে তারা দেশে আসেন বলে জানিয়েছেন স্বজনেরা। 5তলা ভবনটির মালিক এই চিকিৎসক দম্পতি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নাগালে আসছে না শীতের আগাম সবজির দাম। ক্ষেত থেকে কয়েক হাত ঘুরে গ্রাহকের হাতে পৌঁছাতে ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর দর কেজিতে বাড়ছে 30 থেকে 35 টাকা পর্যন্ত। আকাশ ছোঁয়া দামে এসব সবজির ধারে কাছেও যেতে পারছেন না সীমিত আয়ের মানুষ। মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে শীতের আগাম সবজি। বাড়তি লাভের আশায় পরিচর্যায় ব্যস্ত জয়পুরহাটের কৃষক। জমি থেকে বাঁধাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, ফুলকপি 65 টাকা আর টমেটোর দর 140 টাকা। কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে যেতেই দাম বেড়ে যাচ্ছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন বৃষ্টির কারণে আবাদ ব্যাহত হওয়ায় এবছর সবজির দাম কিছুটা বেশি। তবে লাভের একটি বড় অংশ নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বাঁধাকপি লাগাইছি, ফুলকপি লাগাইছি, টমেটো লাগাইছি। ওষুধ থেকে আমার খরচ, এই বাজারের দাম বেশি, আমরা সেই মূল্যে দাম পাচ্ছি না জমিতে। আমরা যদি বেচতেছি 20 টাকা, তারা বেচতেছে 30 টাকা, 40 টাকা। নতুন সবজির প্রতি বাড়তি আকর্ষণ থাকে ক্রেতার, কিন্তু আকাশ ছোঁয়া দামে ধারের কাছেও যেতে পারছে না সীমিত আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের বাজারে দাম কিছুটা কমে ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকায়, বাঁধাকপি 80 টাকা এবং টমেটোর দর 160 টাকা কেজি। লাউয়ের দাম, কপির দাম, টমেটোর দাম ভয়ে জিজ্ঞেসই করি না, কারণ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এখনো যে বাজারে সবজির দাম, এতে আমাদের এখনো হাতের নাগালের বাইরে। পাইকারি থেকে খুচরা বাজারে দামের ব্যবধান রয়েছে 30 থেকে 35 টাকা। ফুলকপি আমরা পাইকারি আনছি 84 টাকা কেজি, বিক্রি করতেছি 100 টাকা কেজি। বাঁধাকপি পাইকারি আনছি 60 টাকা কেজি, বিক্রি করতেছি 80 টাকা কেজি। টমেটো আনছি আমরা 120 টাকা কেজি, বিক্রি করতেছি 160, 140 টাকা কেজি। রাজধানীতে সবজির বাজারের চিত্র অনেকটা একই রকম। বেশিরভাগ সবজি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা।
অনেক বেশি ছিল দাম, আগের তুলনায় অনেকটাই কমতে শুরু করছে। আর একটু কমলে ভালো হয়, যে যারা মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ তাদের জন্য অনেক উপকার হয়। বিক্রেতারা বলছেন শীত এলে নতুন সবজি বাজারে উঠবে, তখন দাম কমবে। তবে স্বস্তি ফেরাতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন প্রজন্মকে শৃঙ্খলা শেখাতে গলফের প্রশিক্ষণের বিকল্প নেই, এই কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত তৃতীয় গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে এই কথা জানান তিনি। টুর্নামেন্টে অংশ নেন দেশি বিদেশি 652 জন গলফার। এতে প্রথম হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ABM শফিউল কবির, রানার আপ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আনিসুর রহমান এবং নারীদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাগনেস সামালিয়ে নাকানজাকো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে শৃঙ্খলা শেখাতে হলে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে। এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতের ধলকেভার ও মুজাফফরপুর সঞ্চালন লাইনের মাধ্যমে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহ করছে দেশটি। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর এই কার্যক্রম শুরু করে দেশটি। রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। গত 3রা অক্টোবর নেপাল ও ভারতের সাথে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশের একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত 5 মাস ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। বগুড়ার দুধচাচিয়ায় হত্যার পর ডিপ ফ্রিজে রাখা নারীকে তার ছেলে নয়, খুন করেছে তারই ভাড়াটিয়া ও 2 সহযোগী, এই কথা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে র্যাব 12 সংবাদ সম্মেলনে জানিয়েছিল প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে বিরোধের জেরেই মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে সাদ। 2 দিন পরই ঘটনা উল্টো দিকে মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল। মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখেছে ছেলে। র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা প্রকাশ পেলে দেশ জুড়ে দেখা দেয় চাঞ্চল্য। গেল 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ ঘরের ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নেমে নিহতের 19 বছর বয়সী ছেলে সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। পরদিন সংবাদ সম্মেলনে জানায় হত্যায় জড়িত সেই। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। আসামি হিসেবে তাকে হস্তান্তর করা হয় থানায়। তবে সাদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় থানা ও জেলার গোয়েন্দা পুলিশ খুঁজে পায় ভিন্ন চিত্র। উম্মে সালমার হত্যাকারী তার ছেলে নয়, বরং তাদের ভাড়াটিয়া ও 2 সহযোগী। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়ার সুমন হচ্ছে যে রিমান্ডে। এরই মধ্যে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মুসলিম উদ্দিন নামে এক অভিযুক্ত। অন্য 2 জনকে নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এমন সমন্বয়হীনতার তীব্র নিন্দা জানিয়েছেন সাদের স্বজনরা। এরকম দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে, আমি নিন্দা খুব জানাচ্ছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। ন্যায়ের জন্য দৌড়, এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর ও তরুণদের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজন করে ময়মনসিংহ ট্রায়াথলেটস। ভোর 5:30টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবদিন
পার্ক থেকে এই ম্যারাথনের যাত্রা শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক এবং সুতিয়াখালী, ভাবখালী এবং কাচারি বাজার হয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয় এই ম্যারাথন। এতে অংশ নেন এভারেস্ট জয়ী বাবর আলীও। এছাড়া আর একটি ক্যাটাগরিতে 7.5 কিলোমিটারের ম্যারাথনে অংশ নেন অনেকেই। এতে অংশ নেন নানা বয়সী 4 শতাধিক অ্যাথলেট। বিশ্ব জলবায়ু সম্মেলনের ৫ম দিনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের সহায়তা দ্বিগুণ করে বছরে $2,000 কোটি ডলারেরও বেশি সাহায্যের দাবি জানিয়েছে। অন্যদিকে জলবায়ু সম্মেলনের আলোচনার বিষয়বস্তুতে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশ্ব নেতারা এবং জলবায়ু বিশেষজ্ঞরা। ২০০টি দেশের অংশগ্রহণে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন। শুক্রবার সম্মেলনের ৫ম দিনে গুরুত্ব পায় জলবায়ু অর্থায়নের বিষয়টি। প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রভাবে সংকটে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে। দুর্যোগ মোকাবিলা ও নিজ দেশের জনগণকে নিরাপদ রাখতে বছরে $2,000 কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তার আহ্বান জানিয়েছে দেশগুলো। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্র। তাদের যুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র স্তর বাড়ছে, তাই তাদের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে। অন্যদিকে কয়েকটি মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিরহরিৎ বনভূমি প্রবণ দেশগুলো কার্বন নির্গমন কমাতে ও বন রক্ষায় আরও বেশি অর্থের প্রয়োজন বলে জানিয়েছে। অর্থায়নের বিষয়টি সমাধান করতে সম্মেলনের প্রেসিডেন্ট আজারবাইজান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে নিয়ে নতুন একটি নেটওয়ার্ক চালু করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে থাকবে সংঘাতপীড়িত বেশ কিছু দেশও। এদিকে বিশ্ব জলবায়ু সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ একদল সাবেক নেতা ও জলবায়ু বিশেষজ্ঞ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। চীনের গুয়াংডং প্রদেশে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা করেছে বিএনপির বৃহত্তর চীন শাখা। প্রতিনিধি সাইয়েদুল ইসলাম জানান, 7 নভেম্বর গুয়াংশু শহরে আয়োজিত আলোচনা সভায় ওয়ালিউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, আসিফ হক, জাহিদুল ইসলাম, রুহুল আমিন সহ চীন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। কাতারে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা মাইজার ট্রেজারি রোডে উদ্বোধন করা হয়েছে বেস্ট স্বপ্ন হাইপার মার্কেট। প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, অ্যাসোসিয়েশন অফ ফেনীর পৃষ্ঠপোষকতায় মার্কেটটির উদ্বোধন করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম, শিমুল ভুঁইয়া, মেজবা উদ্দিন সহ অন্যান্য উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে অতিথির বক্তব্য রাখেন আব্দুল গফরান, আব্দুর রশিদ ও খালিদ হোসেন। উদ্যোক্তাদের দাবি, তাজা শাকসবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র স্বল্প মূল্যে মিলবে এই হাইপার মার্কেটে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে বাংলাদেশি মালিকানাধীন বেঙ্গল আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ দেব বাবলু জানান, বাংলাদেশি 3 তরুণের উদ্যোগে আই কেয়ার সেন্টারটির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাইয়া, কাউন্সিলম্যান শাহিন খালেক, কাউন্সিলম্যান অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইন্তেখাব চৌধুরী, সাদ আহমেদ, রিহাব জামান এবং ডাক্তার শুকরানা উদ্দিন জানান, চক্ষু চিকিৎসা কেন্দ্রে থাকছে চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। চট্টগ্রামের জিএসি মোড়ে শিশুদের জন্য ওয়ান্ডার ইনডোর প্লেগ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় এর উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় শিশুদের প্লেগ্রাউন্ডই একমাত্র ভরসা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এসব প্লেগ্রাউন্ড। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিবিআইর পুলিশ সুপার নাইমা সুলতানা, কাজী এনায়েতুল্লাহ কবির সহ আরো অনেকে। খেলার খবর, রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে তুলতে চান আফিফ হোসেন। জানান, সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে দল। চলতি বছর জাতীয় দলে ফিরতে না পারলেও তা নিয়ে আক্ষেপ নেই এ ব্যাটারের। আপাতত রানে ফিরতে চান গ্লোবাল সুপার লিগ দিয়েই।
গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে ব্যস্ত বিপিএল এর দল রংপুর রাইডার্স। নিয়ম করে এই পুরো দল প্রস্তুতি সারছে ব্যাট বলে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে 9 জন দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন। আগামী বিপিএলে খুলনার জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে তার আগে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ব্যাটার। এই টুর্নামেন্টকে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন আফিফ। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে, তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। চলতি বছর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি আফিফ, তবে সেসব নিয়ে না ভেবে আপাতত সুপার লিগ ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন এই ব্যাটার। আপাতত যেখানে প্রেজেন্টে আছি প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি, ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। আগামী 26 নভেম্বর থেকে প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।